কোনো এক প্রত্যন্ত গ্রামে নেপাল ওঝা ভূত ছাড়াতে গিয়েছিল। ভূত ধরেছিল এক অল্প বয়সী বধূকে। সে ঘন ঘন কাঁদত। কেউ কিছু প্রশ্ন করতে গেলে কিংবা কোনো সান্ত্বনা দিতে গেলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসতো। খেতে বসলে ফেলে ছড়িয়ে খেত 1 ঘন্টা ধরে। বউটির নাম লতিকা, স্বামীর নাম ঝুনু। ঝুনু চাষবাসের কাজ করে খায়। নেপাল ওঝা এইদিকে প্রায় 8-10টা গ্রামে ভীষণ বিখ্যাত। তার অভিজ্ঞতাও বহুদিনের। তার বয়স এখন 70-72। সে গম্ভীর হয়ে বউটির স্বামী ঝুনুকে জিজ্ঞাসা করল, কিছুদিনের মধ্যে তোমাদের বাড়ির অথবা পাশাপাশি কোথাও কোনো চেনা মানুষ মারা গেছে কি? 5-7 জন কৌতূহলী বউঝি দাঁড়িয়ে দেখছিল। অন্য একজন বউ সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ, মরেছে তো। ওই তো চক্রবর্তীদের মেজ ছেলেটা বাজ পড়ে 15 দিন আগে মারা গেল। নেপাল সামান্য ভেবে বলল, তার মানে অপঘাতে মৃত্যু। বলে সে নিঃশব্দে কিছুক্ষণ ভূতে পাওয়া বধূটির দিকে তাকিয়ে রইল। বউটি মিটিমিটি হাসতে লাগলো। নেপাল প্রশ্ন করল বউটিকে, মা, তোমার নাম কি? লতিকা নামের বউটি কঠিন হয়ে গেল। বলল, তোর নাম কি? নেপাল কিছু বলার আগেই বউটির স্বামী ঝুনু রাগ দেখিয়ে বলে উঠল, কাকে কি বলছিস বউ? উনি আমাদের নেপাল দাদু। লতিকা স্বামীকে বলল, ও তোর বাপ। নেপাল তৎক্ষণাৎ ঝুনুকে ইঙ্গিতে কথা বলতে বারণ করল। তারপর তার লাল পুটলি থেকে একটি আয়না বের করলো। আয়নাটি বের করে লতিকার মুখের সামনে ধরে বলল, এই আয়নার দিকে চোখ রাখ। লতিকা টপ করে আয়নাটি নিজের হাতে নিল। নিজের মুখ দেখল। আয়নার দিকে তাকিয়ে হি হি করল, দাঁত খিঁচিয়ে উঠল। তারপর দূরে আয়নাটা ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে শুরু করে দিল। নেপাল এবার ঝোলা থেকে একটা মরার মাথার খুলি বের করলো। তাতে সিঁদুর মাখানো। সেটা দেখেই লতিকা সবহে 1 হাত পিছিয়ে বসলো। আরও জোরে কাঁদতে শুরু করলো। নেপাল একটা শিকড় বের করে সেটা রাখলো মরার মাথায়। বললে, কিলোখানেক আতপ চাল আর 10 টাকা চাই। একটা ভালো পাত্রে চাল আর টাকা সাজিয়ে দাও। ঝুনু তাড়াতাড়ি তাই করলো। নেপালও বললে, নতুন গামছা একটা হবে? গামছা? না গা। ব্রহ্মদত্তির জন্য নতুন গামছা চাই। আচ্ছা ঠিক আছে, গামছার মূল্যস্বরূপ কিছু টাকা রাখো। ঝুনু 1 থালা আতপ চালের উপর একটি ঝুড়িতে টাকার নোট চাপিয়ে মরার খুলির সামনে রাখলো। নেপাল বললে, তাড়াতে বেশ সময় লাগবে। তোমরা 8 হাতের ভেতরে কেউ এসো না। পশ্চিম দিকটা ফাঁকা রাখো। সকলে দূরে দূরে সরে গেল। পশ্চিম দিকটা একদম ফাঁকা, কেউ সেখানে নেই। খুলিটা হাত দিয়ে নেপাল ওঝা অনেকক্ষণ চোখ বুজে বসে রইল। তারপর কত রকম যে অঙ্গভঙ্গি করলো তা বলে শেষ করা যাবে না। মাঝে মাঝে মরার মাথাটাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি রে, যাবি এবার? কি বললি? যাবি না? ঠিক আছে, দেখি তুই যাস কিনা। তোর এমন হাল করে ছাড়বো যে 3 ভুবনে গেলে তুই আর ঠাঁই পাবি না। ভালোয় ভালোয় চলে গেলে তোকে আর অমন কঠিন শাস্তি দেব না। চলে যা তাড়াতাড়ি। এরপর ঝুনুকে কাছে ডেকে নেপাল বললে, এই কালো সর্ষেগুলো হাতের মুঠোয় নিয়ে এখানে চুপটি করে বসে থাকো। যদি মুঠো খুলে কেউ নেবার চেষ্টা করে তক্ষুনি আমাকে বলবে। ঝুনু ভয় পেয়ে গেল। বললে, অন্য কাউকে দিয়ে এ কাজ হয় না? নেপাল ওঝা থাকতে ভয়টা কি? আমি তো কাছেই আছি। ভয় পেলে তোমার বিপদ বাড়তে পারে। মরার মাথাটায় আবার একটা ছেঁড়া কাপড়কে
মন্ত্রপুত করে সেটা দিয়ে চাপা দিয়ে দিল। নেপাল বলল, তোর পালাবার পথ এখন বন্ধ, এবার দেখবো তুই যাস কিনা। দূরে এক 60 বছরের বুড়ি দাঁড়িয়ে এসব দেখছিল। তাকে লক্ষ্য করে নেপাল বললে, 4টি সাদা সর্ষে আনো, আর 1 হাঁটি খড় আর একটা দেশলাইও আনবে। ব্যাটা সহজে যাবে না। সাদা সর্ষে পড়া মারতে হবে ব্রহ্মদত্তিটাকে। অজ্ঞাত আশঙ্কায় ঝুনুর কাঁপুনি শুরু হয়ে গেল। নেপাল বললে, ব্রহ্মদত্তির অসীম শক্তি, ওরা করতে পারে না এমন কাজ নেই। মনে মনে পারলে রাম নাম করো। সকলে আরও সরে গেল। ভয় যেমনি পাচ্ছে তেমনি ভূত দেখার কৌতূহলকেও দমন করতে পারছে না কেউ। নেপাল মরার মাথার খুলির কাছে মুখ নিয়ে গেল। বললে, এত লোক দেখছে, সকলের সামনে তোকে হেনস্থা করব, সেটা কি ভালো হবে? ভালোই ভালোই চলে যা, তাতে তোরও মঙ্গল হবে, আমারও কষ্ট কমবে। কি রে, যাবি? যাবি না? আচ্ছা, তোকে এবার সত্য সত্য মজাটা দেখাতেই হচ্ছে। ততক্ষণে সেই বুড়ি একটা ছোট্ট রেকাবিতে কিছু সাদা সর্ষে দিয়ে গেল, আর একটি ছোকরা, 1 আঁটি খড় ও একটা দেশলাই। ওদিকে যাকে ভূতে পেয়েছিল সে এতক্ষণে ভালো মেয়ে মানুষটির মতো বসে বসে দেখছিল। তার মুখে ছিল না কোনো বিকার। এবার সে মুহূর্তে আলু থালু বেশে উঠে এসে নেপালকে দাঁত মুখ খিচিয়ে 2 হাত দিয়ে গলা টিপতে এলো। কিন্তু নেপালের গলায় হাত লাগাতে না পেরে 2 হাতে নিজের মাথার লম্বা চুল এলো পাথারিভাবে ছিঁড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। শিশুদের বায়না করার মতোই 2 পা ধপাস ধপাস করে মাটিতে আছাড় মারতে লাগলো। মুখে ক্রমাগত আ হু হু হা হা গর্জন করতে লাগলো। নেপাল 3 বার বললে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাঁ হাতে খড়ের আঁটিটা ধরে দেশলাই কাঠি দিয়ে সেটা ধরালো। বিড়বিড় করে মন্ত্র বলে সর্ষেগুলো যেই আগুনের উপর ছেটাতে লাগলো, বউটা একটা বিকট গর্জন করে সেই সময় ধপ করে বসে পড়ল। মাথার চুলগুলো এমন এলোপাথারি হয়ে গেল যে সামনের দিকের মুখখানা খুব অল্পই দেখা যেতে লাগলো। বিভৎস ভঙ্গিতে নিঃশব্দে মাথা দোলাতে লাগলো সে। হাতের মুঠোয় সর্ষে ধরে ঝুনু তার বউয়ের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বসেছিল। হঠাৎ নেপাল ওঝার দিকে খানিকটা সরে বসে উঠতে বলল, ওরে বাবা, কে আমার গলা টিপে ধরেছে। বলতে বলতে সে গো গো শব্দ করতে করতে চোখ উল্টে মাটিতে শুয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা 2-3 জন জোয়ান ছেলের দিকে তাকিয়ে নেপাল বলল, তোমরা ঝুনুকে ঘরের ভিতরে নিয়ে যাও, মাথায় মুখে চোখে জল দাও, একটু বাদেই জ্ঞান ফিরে আসবে। আর এখানে আনার দরকার নেই, তোমরা পশ্চিম দিকটা একদম খালি করে দাও। ব্রহ্মদত্তি বিকট মূর্তি ধারণ করে ওখান দিয়েই যাবে। নেপাল খড়ের আঁটি সরিয়ে সেখান থেকে কয়েকটা পোড়া সর্ষে হাতে তুলে নিল। মরার খুলির কাছে মুখ নিয়ে গিয়ে বললে, এবার সর্ষে পোড়া ছুঁড়ে মারবো, তার আগে তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করি, যাবি না? যাবি না? কি বললি? যাবি? তা বেশ তো, চলে যা, আমি কাপড় খুলে নিচ্ছি, তুই পশ্চিম দিক দিয়ে পালিয়ে যা। ছেঁড়া লাল কাপড়টা খুলে নিল নেপাল মরার মাথা থেকে। বিড় বিড় করে মন্ত্র পড়ে 6 বার ফুঁ দিল মরার মাথায়। বললে, যা, তোর কোনো ক্ষতি করব না, সোজা চলে যাবি একদম, আর কখনো এদিকে আসবি না। তারপর বউটার কাছে গিয়ে বললে, কি রে, গেলি? কথা শুনছিস না তো? ঝাঁটা নিয়ে আসবো, বল বল, তাড়াতাড়ি বল। বলে বউটির মাথায় ফুঁ দিতে লাগলো নেপাল জোরে জোরে। বউটিও আস্তে আস্তে নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ সেইভাবে ফুঁ দিয়ে অবশেষে মেয়েটির মাথায় হাত দিয়ে বলল নেপাল,
ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। নেপাল বললে, এখন একটু গরম খাও। অন্যদের বললে, রোগিণীকে রাত্রে খাওয়ার পরে প্রতিবার 1 গ্লাস করে গরম দুধ খাওয়াবেন। রোজ স্নান করাতে হবে। শাক সবজি বেশি করে খাওয়াতে হবে। তেল ঝাল মশলা না খেলেই ভালো হয়। 1 ঘড়া জল নিয়ে এসে বউটির মাথা ধোয়াও। আর চিন্তা নেই, আমার কাজ শেষ। সন্ধে হতে আর দেরি নেই, অনেক দূরে যেতে হবে আমাকে। বলে সে থালায় রাখা চাল এবং টাকা তুলে নিল। ঝুনু বললে, কোনো ভয় নেই তো? না না, আর ভয় নেই। এমন ব্যবস্থা করে দিয়েছি যে বাছাধনকে আর ফিরে আসতে হবে না। দাও, এবার খুশি হয়ে কিছু বকশিস দাও আমাকে। ভূত প্রেতনি হলে কম করে নিই, তবে এ যে ব্রহ্মদত্তি ছাড়িয়েছি, একটু বেশি পয়সা দিও মা কালীর নামে। ঘরের ভেতর ঢুকে ঝুনু 100 টাকা দিল দিনুর হাতে। বেরিয়ে পড়ল নেপাল নিজের বাড়ির দিকে। গাছে গাছে আঁধার নেমে এসেছে। পথ হাঁটছে নেপাল, যাবে সেই মুকুন্দপুর, বেশ দূর। অজপাড়া গায়ের রাস্তা, গাড়ি ঘোড়ার পথ তো নয়। অনেকখানি পথে তাকে হেঁটে যেতে হবে। কিছুটা পথ মাঠ দিয়েও যাওয়া যেত, কিন্তু হঠাৎ বৃষ্টি হয়ে মাঠে জল জমে গেছে। একা যেতে হবে নেপালকে। হন হন করে হাঁটছে নেপাল। অনেকগুলো গ্রাম পেরুতে হবে নেপালকে। বেশ রাত হবে বাড়ি পৌঁছতে। দিনের আলো থাকলে তেমন কষ্ট হতো না, আর একটু অন্ধকার হলেই মুশকিলে পড়তে হবে। শালিগন্ধের শেষ প্রান্তে এসে থামল নেপাল। এখান থেকে একটা সোজা পথ গেছে তালপুকুর মাঠ পর্যন্ত। এ পথ দিয়ে গেলে খুব কম সময় লাগবে, কিন্তু সমস্যা হলো আশেপাশে লোকজনের বাস নেই। দুপাশে কেবল বাঁশ বাগান। পথে একটা শ্মশানও আছে, যদিও ওটাকে কেউ এখন মরা পোড়ানোর কাজে ব্যবহার করে না। এখন ছেলেদের খেলার মাঠ হয়েছে। সেই পথেই হাঁটতে লাগলো। পথের মাঝ বরাবর যখন এসেছে, তখন তার চোখে পড়ল সামনে তারই মতো আরও হেঁটে চলেছে একজন। নেপাল ডাকলে, ও দাদা, ও দাদা। লোকটা দাঁড়িয়ে পড়ল। নেপাল আরও জোরে পা চালিয়ে ধরে ফেলল লোকটাকে। যেন একটু চেনা চেনা মনে হলো নেপালের, কিন্তু কোথায় দেখেছে তা ঠিক স্মরণ করতে পারল না। নেপাল বললে, থাকো কোথায়? লোকটা বললে, তোমার সঙ্গেই তো যাচ্ছি, চলো আমার বাড়ি দেখবে। উত্তর শুনে খুশি হলো না নেপাল। লোকটা পাগল নয় তো? নিশ্চয়ই লোকটা পাগল। তবে পাগল হোক আর যাই হোক, সঙ্গী তো একজন পাওয়া গেল, এটাই বা কম কি। লোকটার সঙ্গে থাকায় একটু সাহস পেল নেপাল। কথাবার্তা নেই অনেকক্ষণ। লোকটা আগে আগে চলেছে আর তার পিছনে পিছনে চলেছে নেপাল। হঠাৎ জিজ্ঞাসা করলে লোকটা, কোথায় গিয়েছিলে? ভূত ছাড়াতে। নেপাল বললে, নফরগঞ্জে। ভূত ছাড়িয়েছ? বেটা সহজে কি ছাড়তে চায়? কত যে খেটেছি তা বলবো তোমায়। বেটা ব্রহ্মদত্তি। লোকটা খেপে উঠে বললে, দেখো, ভূতেদের নামে মিথ্যে বদনাম দেবে না বলে দিচ্ছি। বউটার অম্বলের অসুখ, তাই অমন করে। আর তুমি ভূত ধরেছে বলে তাদের কাছ থেকে ধাপ্পা মেরে টাকা রোজগার করে এনেছো। নেপাল বললে, ভূত ছাড়ানোর ব্যাপার তুমি কি বোঝো? তুমি কি ওঝা নাকি? রাগ হয়ে গেল নেপালের। সে বেশ ঝাঁঝ দিয়ে বলল। লোকটা বললে, আমি ওঝা নই, আমি ওঝার বাবা। কি যেন বলতে যাচ্ছিল নেপাল। এই সময়ে পাশের জঙ্গলে কারা যেন ফিসফিস করে কথা বলছে। সে স্পষ্ট শুনতে পেল। যারা কথা বলছে তাদের দেখতে পাচ্ছে না সে। একটু ভয় পেল নেপাল। চোর ছেঁচড়া নয় তো? তার কাছে টাকা আছে, কিছু জিনিসপত্রও আছে। মেরে ধরে নিয়ে নেবে না তো? ভয় পাচ্ছ কেন? কেউ তোমার টাকা নেবে না। লোকটা বললে, চলে এসো আমার পিছনে, কথা যারাই বলুক। নেপাল ভেবে পেল না
তার কাছে যে টাকা কড়ি আছে তা জানলো কি করে লোকটা? সে বলল, না না, কাছে টাকা কড়ি কিছুই নেই। লোকটা বললে, মিথ্যে বলছো, তোমার ট্যাঙ্কে 120 টাকা আছে, তোমার ওই পোঁটলার ভেতরেও টাকা আছে, আমি সব জানি, আমাকে মিথ্যে কথা বলে লাভ হবে না। নেপাল বললে, টাকার খবর তুমি জানলে কি করে? এগিয়ে চলতে চলতে লোকটা বলল, আমরা সব জানতে পারি, তুমি কে তাও জানি, 12 বছর আগে তোমার বাবা মারা গেছে না? আমাকে চেনো তুমি? মুকুন্দপুরের হরিপাত্রের মেজো ছেলে আমি, খুব চিনি, দুনিয়ার সকলে চিনি। অকস্মাৎ বিনা মেঘেই কোনো একটা বিজলির চমক খেলে গেল। ভিতরে ভিতরে ঘেমে উঠল নেপাল। তার কোনো মন্ত্র মনে পড়ল না। ভয়ে ভয়ে বলল, তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না, অবশ্য কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। হঠাৎ অট্ট হাসি হাসল লোকটি। তারপর বললে, জগন্নাথ গায়েনকে চেনো? জগন্নাথ গায়েন। জগন্নাথ তো 8-10 বছর আগে মারা গেছে, সে গাড়ি চালাতো শহরে। লোকটা বললে, হ্যাঁ, জগন্নাথ গাড়ি চালাতো, গাড়ি চালাতে চালাতেই মারা গেছে। তার গাড়ির সঙ্গে একটা লরির ধাক্কা লেগেছিল। নেপাল বললে, কিন্তু তুমি কে? লোকটা এবার ফিরল দিনুর দিকে। লোকটার মুখটা থেঁতলে গেছে, সারা শরীর রক্তময়। অকস্মাৎ চাঁদের আলোয় নেপাল লোকটার ক্ষত বিক্ষত মুখ দেখে আঁতকে উঠল। বললে, ও কি, তোমার সারা শরীরে এত রক্ত কেন? কথাটা তাকে শেষ করতে না দিয়ে লোকটা নাকি সুরে বললে, আমি সেই জগন্নাথ গায়েন। আর মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ল নেপালের ওপর। নেপালের মনে হলো তার কাঁধে যেন কেউ চেপে বসেছে। ভীষণ ভারী হয়ে উঠেছে তার নিজের শরীরটা। পা ফেলতে কষ্ট হচ্ছে ভীষণ। এলো পাথারে বলতে লাগলো, ওং জয়ন্তী মঙ্গলা কালী, ওং ক্রিং ক্রিং বলতে বলতে ছুটতে লাগলো প্রাণপণে। মুকুন্দপুরের মাঠে পা দিয়েই নেপাল ছুটতে লাগলো প্রাণপণে। ধপাস করে পড়ে গেল নেপাল, আবার উঠে ছুটতে লাগলো। এইভাবে ছুটতে ছুটতে নিজের গ্রামের সীমানায় এসে মুখ থুবড়ে পড়ল নেপাল ওঝা। তারপর তার আর কিচ্ছু মনে নেই। এই ঘটনার পর থেকে ওঝাগিরি ছেড়ে দিল নেপাল। কে বলতে পারে, আবার হয়তো সে কোনোদিন এর থেকেও উৎকট বিপদে পড়বে। গল্পটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।